72-এর সংবিধান থাকবে না, তাহলে আপনি আবার 72-এর সংবিধান যখন আপনি রক্ষা করার কথা বলে শপথ গ্রহণ করেন, তাহলে তো আপনার ওই চেতনা থাকলো না। তাহলে এটা আমি হাবিব ভাইদের দোষ কেন হবে, মিলন ভাইদের দোষ? যতক্ষণ পরবর্তী স্পিকার নিযুক্ত না হওয়া পর্যন্ত স্পিকার তার শপথে বহাল থাকবেন। সেটা কি বহাল আছে? এখানে সংবিধান হয়েছে, রক্ষা হয়নি। তাহলে কন্ট্রাডিকশন তো আপনারা করছেন, এই সরকার করছে। এখন আপনি যতই বলেন অন্তর্বর্তীকালীন সরকার, তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে তো আমরা ওইটাই বুঝবো যে কমিটমেন্টের বিনিময়ে ওনারা ওন করে এই সরকার গঠিত হয়েছে, তাদের অন্তত মুখটা রক্ষা হবে। কারণ কোন রাজনৈতিক দলকে আপনি শুধুমাত্র ডায়ালগের মধ্যে রেখে আপনি সংস্কার করতে পারবেন না, সে সরকার বাস্তবায়ন হবে। ঠিক মতোই মেসেজটা নিয়েছে। একটু আগে আমার শ্রদ্ধেয় নেতা হাবিবুর রহমান হাবিব ভাই বিষয়টা মানে ইয়ে করি যে আমি ভুলভাবেই নেই না, মানে উনি ঠিকই ওরকমটাই যেভাবে উনি এখন বলেছেন, আজকে একটু ব্যাপকভাবে বলেছেন, ওই দিন এভাবে বলেছেন। আমি কিন্তু ভুল বুঝি নাই এবং ওনার কথাটা উনি সঠিক ট্র্যাকে আছেন। ওনার স্পিরিটটার প্রতি আমি যথেষ্ট সম্মান রাখি, বিকজ উনি ওনার একটা স্পিরিটেই থাকেন। ওনার রাজনৈতিক দর্শনটা এরকম, ওনার একটা পার্সোনালিটি আছে। তো সো দ্যাট এখানে কোনো মানে আমাদের দুইজনের কথার ভিতরে কোনো গ্যাপ কিন্তু নেই। এখন যে জিনিসটা আমরা বলেছি যে নির্বাচনের ওই যে কথাটা থেকে আমি আপনার মূল প্রশ্নে আসছি, সেটা হলো যে কি যে নির্বাচনের প্রশ্নে একটা রোড ম্যাপ হলে জনগণের অস্থিরতা কমবে, একটা সান্ত্বনা আসবে। কিন্তু আমি আবার ব্যক্তিগতভাবে মনে করি যে আপনি যত রোড ম্যাপ ঘোষণা করেন, আমি আবারও রিপিট করে বলি, আপনি যতবারই আপনি রোড ম্যাপ ঘোষণা করেন, যতটা সময় নিয়ে করেন, এই উপদেষ্টা পরিষদ 20 কোটি মানুষের মানে উপদেষ্টাদেরকে আপনি এই মানে হাতে গোনা 20-25 জন 26 জন মিলে এমন একটা জিনিস এখানে অ্যাক্টিভলি খুবই চমৎকার ভাবে আমাদের নেতা হাবিব ভাই বলেছেন যে উনি এখানে কয়জন মানে মেধা মানে আসিফ নাহিদ, তারপর আসিফ নজরুল সাহেব, হ্যাঁ, তারপর প্রফেসর ইউনূস সাহেব, এখানে অ্যাক্টিভ কোনো রোল কিন্তু নেই। মানে তাদের অভিজ্ঞতা কি, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা নেই। এই জায়গাটাতেও লাস্টে যাদেরকে সম্পৃক্ত করা হলো, এখানেও যদি ছাত্রদের সংখ্যাকে আরেকটু বাড়ানো যেত, তারপরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আরো ভালো ট্যালেন্ট কিছু অফিসারকে যদি অবসরপ্রাপ্ত নিয়ে আসা যেত, তাহলেও কিছুটা যেত। কিন্তু তারপরেও আমি একমত হব না। তারপরও আমি বলবো যে এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তো নির্বাচনই দিবে। নির্বাচন, অনির্বাচিত সরকার আর নির্বাচিত সরকারের মাঝখানের যে পর্বটা, এটাই অন্তর্বর্তীকালীন সরকার। এটাই তো মহা সমস্যা হয়ে গেছে। যেহেতু আপনি বলছেন আপনি সংবিধান চেঞ্জ করবেন, 72-এর সংবিধান থাকবে না, তাহলে আপনি আবার 72-এর সংবিধান যখন আপনি রক্ষা করার কথা বলে শপথ গ্রহণ করেন, তাহলে তো আপনার ওই চেতনা থাকলো না। তাহলে এটা আমি হাবিব ভাইদের দোষ কেন হবে, মিলন ভাইদের দোষ কেন হবে? আপনি তো বলতেছেন আপনি এটা রাখবেন না, আপনি এটা মানেন না। যদি এটা মানেন না, আপনি যদি বিপ্লব বলেন, বিপ্লব আর সংবিধান একসাথে কখনোই যায় না। এখন কথাটা হলো যে আপনি শপথ কিন্তু নিলেন, পরে তিনজনও তো সেই এই সংবিধান অনুযায়ী এই সংবিধান একই রক্ষা কথা। করবে বলে। তারপরে আপনি আসেন তারই 12 ঘন্টার ভিতরে, তারই 12 ঘন্টাও যায় নাই, আপনি যে সংবিধানকে রক্ষা করার কথা বললেন সে সংবিধানকে আপনি ভঙ্গ করলেন। আমি বলি না যে আমি ওইটাকে অবশ্যই সমর্থন করি, আমি অবশ্যই মনে করি শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি এই ধরনের ফেসিবাদের সিম্বল থাকা উচিত নয়, আমি এটা মানি। কিন্তু যেহেতু সংবিধানে একটা পর্বে অধ্যায়ে এই জিনিসটা সন্নিবেশিত হয়ে আছে, আর আপনি ওই সংবিধানকে রক্ষা করার কথা বলেছেন, তাহলে আপনি ছবি ফেলে দিলেন কেন? আগে ছবি ফেলার আগে আপনাকে সংবিধানের ফয়সালা করতে হবে। এখন ওইটাও আবার যখন বলা হলো যে এই সংবিধানকে ওন করে যদি আপনি ছবি ফেলে দেন, তাহলে ওইটাকে আমরা সমর্থন করি না, তখনও আবার বলা যায় কি তাহলে তো আমরা মানে মানে বিএনপি বা রিজভী সাহেব ওনারা ইয়ে চাচ্ছেন না, কি হলো যে ফেসিবাদের ইয়েটা চাচ্ছেন না, তো ওনাকে আবার বক্তব্য সংশোধনী দিতে হলো। এখন কথাটা হলো যে ঘোলাটে পরিস্থিতি তারা করছে। যেমন আপনি প্রধানমন্ত্রী যেটা বললেন, মানব জমিনের মতিউর রহমান চৌধুরী সাহেব যেটা করলেন, আমি যাই করছেন, আপনি শ্রদ্ধেয় সাংবাদিক, ভালো কথা, উনি ওনার অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। এটা খুবই মানে খুবই গ্রহণ মানে ইনমেটেরিয়াল একটা বিষয় যে কি পদত্যাগ করছে কি করে নাই বাদ এটা। কিন্তু আপনি যদি সংবিধানের কথা বলেন, সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার নাই, তাহলে আপনি এখন কোন সরকার সেটাও আপনি আপনাকে পরিষ্কার করলেন না। তারপরে আসেন যে সংসদ পার্লামেন্ট ভেঙে দিলেন। পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরে ভাঙতে হলে একটা প্রসিডিউর আছে। যদি আপনি এই সংবিধান মানেন, কি আছে যে প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে বা পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি ভেঙে দিবে সংসদ, তাহলে প্রধানমন্ত্রীকে মানে এরকম কোন মানে ইয়ে দিয়েছে, অনুরোধ পত্র দিয়েছে, পরামর্শ দিয়েছে রাষ্ট্রপতিকে? দেয় নাই। তাহলে সংবিধান এখানেও লঙ্ঘিত হয়েছে। স্পিকার পদত্যাগ করবে, স্পিকার আপনার যত পরবর্তী স্পিকার নিযুক্ত না হওয়া পর্যন্ত স্পিকার তার শপথে বহাল থাকবেন।
সেটা কি বহাল আছে? এখানে সংবিধান হয়েছে? রক্ষা হয়নি। তাহলে কন্ট্রাডিকশন তো আপনারা করছেন, এই সরকার করছে। এখন আপনি যতই বলবেন অন্তর্বর্তীকালীন সরকার, তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে তো আমরা ওইটাই বুঝবো। তাহলে সেখানে আপনি বিএনপি কে বা অন্য রাজনৈতিক দলগুলো কাজেই তো নির্বাচন চাওয়া। তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকার হলো অনির্বাচিত, মানে নির্বাচিত একটা একটা সরকারের পরিবর্তে আরেকটা সরকারের মাঝখান আসা পর্যন্ত যে সরকারটা দেশটাকে, রাষ্ট্রকে, জনগণকে পরিচালনা করবে, ওটাই ইন্টেরিয়াম গভর্নমেন্ট। তো সেটাতে একটা অনির্দিষ্টকাল হয় না। এই জন্য রোড ম্যাপের কথা আসছে। এই জন্য আমাদের জোর দাবি যে এখনো যদি আপনি যদি কোনো প্রাণান্ত চেষ্টা করেন, যদিও কাজটা এখনো দুরূহ, আগে যেটা সহজ ছিল, যে আপনি যদি 55 জন 60 জনের যদি উপদেষ্টা পরিষদ সর্বদলীয় জাতীয় বিপ্লবী সরকার করতেন, তাহলে দেশের চেহারা আজকে আরেক রকম থাকতো। আজকে এই জায়গাতে আপনারা একা একা এই তরি বাইতে গিয়া এখন আপনাদেরকে ওই অপবাদ নিতে হবে। আপনারা দেশের মালিক ভাবছেন নিজেদেরকে, সেটাও আপনাদেরকে শুনতে হবে। আপনাকে চিটগাং সমিতি, সেটাও শুনতে হবে। উচ্ছরিতর বিয়ে, যাকে ইচ্ছা তাকে নিয়ে উপদেষ্টা বানাচ্ছেন, সেটাও শুনতে হবে। এখানে বলার কিন্তু কোনো স্পেস, আপনারা স্পেস গুলো আপনারাই তৈরি করেন, আবার বললে আপনারা হতাশ হন। এই যে আহতদের কাছে আপনারা ছুটে যান, ভালো লক্ষণ। আপনারা অন্তত সরি বলেন, ভালো লক্ষণ। আমরা দেখতেছি সেটা, অন্য সরকার সেটা করতো না, আপনারা এটা করছেন। এইগুলোর সাথে দ্বিমত কিন্তু নাই, কিন্তু মূল কথাটা হলো আপনি যে সংস্কারকে সামনে নিয়ে আসছেন, ওই সংস্কারকে, এইটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কখনোই কোনো কালে আমি বিশ্বাস করি না দেশের একটা আমূল সংস্কার করা এই সরকারের দ্বারা সম্ভব। কারণ এত মেরুদণ্ডহীন, এত মানে ধরনের মানে স্মুথ, বা এত মানে যাদের অভিজ্ঞতা নেই, হ্যাঁ, তারা যদি মনে করেন, আমি ছাত্রদের কথা বলছি না, তারা কিন্তু অনেক স্মার্ট, তাদের মন্ত্রণালয়গুলো ভালো ফাংশন করছে, হ্যাঁ, এটা এটা স্বীকার করতেই হবে। কিন্তু প্রফেসর ইউনূস সাহেব, উনি যাতে পাশাপাশি ইন্টারন্যাশনাল তারা ফিগার, তো উনি দল ওনার মতো করারও করে উনি চেষ্টা শাসন করছে। করছেন। আপনি কি এটা, এটা তো আপনি ফেলে দিতে এটা পারেন না। তারা তো দল করার চেষ্টা করছে, না, দল এটা একটা গোছানোর এটা চেষ্টা করছে, না, দল না, গোছানোর এটা চেষ্টা এটা করছে, এটা যদি এবং হয় তাহলে তো সেই এটা জন্যই এটা এটা যদি তারা ক্ষমতা, এটা যদি ক্ষমতা থেকে যদি করে, এটা তো আরেকটা কিংস পার্টি হবে। সেটা না হয় আমরা ভিন্ন একটা আলোচনায় আসি। একটা দল করা বাংলাদেশে এত সোজা না। হ্যাঁ, এখন কথাটা হলো যে কি, একটা দল কাঠখড় পোড়াইয়া একটা জায়গায় আসা, আর ওরা রাতারাতি একটা দল করে ফেলানো, এটা বলা যত সহজ, করাটা অত সহজ নয়। আর বিপ্লব তো একজনের কাঁথার উপর দিয়ে আসে নাই। বিপ্লব এসেছে এই ঢাকা শহরে থেকে সারা বাংলাদেশে, আপামর প্রতিটি মানুষ এই বিপ্লবে অংশগ্রহণ করেছে। আসমান থেকে আবাবিল পাখি এসেছে। সুতরাং এই বিপ্লব কারো একার নয়। সুতরাং আপনি বিপ্লব হয়েছে বলে আপনি রাষ্ট্রের মালিক হয়ে গেছে, বিষয়টা সেরকম না। আমাদের দুঃখ ওই জায়গাতেই, বিপ্লবটাকে বিপ্লবী সরকার হিসেবে আমরা না করে আমরা দেশকে একটা চ্যালেঞ্জের, মানে আর একটা বিতর্কের মুখে আমরা নিয়ে গেলাম। এখন যদি এখন শোনা যাচ্ছে বাংলাদেশের জন্য রাস্তা দুইটাই খোলা, হয় আপনাকে আরেকটা প্রতি বিপ্লবের মুখোমুখি হতে হবে, আর না হলে আপনাকে নির্বাচন দিতে হবে। এই দুইটার পদ্ধতি ছাড়া আমি আমার মানে সামান্য অভিজ্ঞতার বলে আমি আর বাইরে কিছু, হয় আপনাকে নির্বাচন দিতে হবে, আমি আবারও কথাটা রিপিট করি, যত দ্রুত সম্ভব, আর না হলে আপনাকে অবশ্যই আরেকটা প্রতি বিপ্লবের, মানে এত ক্ষয় হতে হবে না, মুখোমুখি হতে কিন্তু হবে। আরেকটা প্রতি বিপ্লব, কাউন্টার বিপ্লব কিন্তু এখানে হতে পারে। সেটা আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে হবে না। হ্যাঁ, সেখানে আপনার এই ইসলামী দলগুলোর ভিতর থেকে হতে পারে, ছাত্রদের ভিতরে একটা অংশ তৈরি হতে পারে, এই সরকারের বিরুদ্ধে হতে পারে, আমাদের সেনাবাহিনীর ভিতরে একটা অসন্তোষ এখানে কাজে আসতে পারে, অনেক কিছু মিলিয়ে হতে পারে। কিন্তু এটা বেনিফিশিয়ার কিন্তু আওয়ামী লীগ হবে, আমাদেরকে ওইটাও মাথায় রাখতে হবে। তো ওনাদের জন্য রাস্তা আর খোলা কিন্তু নেই। আর না হলে ওনাদেরকে স্টেট বলতে হবে, আমরা এই সরকারকে বিলুপ্ত করলাম, আমরা 2 বছরের জন্য জাতীয় বিপ্লবী সরকার করলাম, সব শপথ টপথ বাদ, আবার নতুন করে শপথ দেবে, সব রাজনৈতিক দলের নেতারা থাকবেন। তখন কিন্তু জনগণ আশান্বিত হবে, জনগণের অস্থিরতা কমবে, এবং তাদের ভিতরে অবিশ্বাসের যে দানাটা বাঁচছে, দিনে দিনে অবিশ্বাসটা দূর হয়ে যাবে, এবং ওনাদের জন্য কাজটা সহজ হবে। অন্তত সংস্কার যে কমিটমেন্ট ওনারা জাতির কাছে করছে, যে কমিটমেন্টের বিনিময়ে ওনারা ওন করে এই সরকার গঠিত হয়েছে, তাদের অন্তত মুখটা রক্ষা হবে। কারণ কোন রাজনৈতিক দলকে আপনি শুধুমাত্র ডায়ালগের মধ্যে রেখে আপনি সংস্কার করতে পারবেন না, সে সরকার বাস্তবায়ন হবে না। আর বিএনপির জন্য যে কথাটা আমরা আশঙ্কের কথা ভাবি, ওই যে আমার নেতা এই যে হাবিব ভাই যেটা বললেন, যে বিএনপি যদি না আপনার মামলাগুলো যথাযথ প্রক্রিয়ায় যদি নিষ্পত্তি না হয়, এই মিথ্যা মামলাগুলো, তাহলে বিএনপির অনেক যোগ্য নেতা, ত্যাগী নেতা নির্বাচন করতে পারবে না। তাহলে এইটা সুরাহা করতে হবে। তারেক রহমান সাহেবকে দেশে ফিরে আসতে হবে। তারেক রহমান সাহেব আগামী নির্বাচনে ফ্রন্ট লাইনে থেকে নমিনেশন দিতে হবে, নেতৃত্ব দিতে হবে। এই জিনিসগুলো মীমাংসা করার জন্য বিএনপির একটা দেন দরবারে যাওয়া যত দ্রুত সম্ভব উচিত। কারণ এই সরকার খুব বেশি সময়, আমার মনে হয় না যে এই ধরনের আপনার উচ্ছরিত বিয়ে, যাকে ইচ্ছা তাকে নিয়ে আমার মন চাইলো, হ্যাঁ আমি একদিন বিকালে একজনকে ডেকে এনে শপথ পড়াই দিলাম। হ্যাঁ, আমার মনে হয় যে আমি 4 জন 5 জন উপদেষ্টা ছাড়া
আমি কারোর উপরে আমার কোনো ব্যক্তিগতভাবে কোনো আস্থা নেই। এবং ওনারা যে এত বড় একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে, এত জনগণের দায়িত্ব নিয়ে এত বড় বড় সংস্কার করবেন, এটা আনবিলিভেবল। তো অপেক্ষা করা। আমি আবারও বলবো করে, হ্যাঁ, যে উনি একজন জীবন্ত ছাত্র কিংবদন্তি ছাত্র নেতা ছিলেন, উনি আমাদের অনেক প্রাজ্ঞ একজন রাজনীতিবিদ। এটা 1000 বছর নয়। আমি মনে করি যে কি এই সরকারের যে স্টেমিনা, যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে আমার মনে হয় না যে কোনো সংস্কারই আমরা আলোর মুখ দেখব। সুতরাং আমরা একটা অনিশ্চিত অন্ধকারে বসবাস করাচ্ছে, আমরা ধীরে ধীরে একটা নির্বাচনের মাধ্যমে একটা মানে নির্বাচিত সরকারের দিকে এগুলোটাকে আমি ভালো মনে করি। এবং যদি তা না করে, ওনারা যদি চ্যালেঞ্জ হিসাবে নেন, তাহলে আমি আবারও আমার সেই প্রস্তাবটাই করব যে সর্বদলীয় জাতীয় সরকার করেন, 1 বছরের জন্য করেন, 2 বছর, সেটাও অনির্দিষ্টকালের জন্য হতে পারবে না। বলতে হবে সব রাজনৈতিক ইয়ে থাকবে, এবং সেখানে বলতে হবে যে আমরা 2 বছরের জন্য এটা করলাম, তাহলে এটা হয়তো সম্ভব হবে। আর বাহিরে কোনো সংস্কার, কোনো কিছু কার্যকর হবে না। ইভেন পুলিশ নিয়োগ, যেটা হাবিব ভাই বললেন, 1 লাখ পুলিশের পদ শূন্য, তো নির্বাচন করতে গেলে পুলিশও তো লাগবে। হ্যাঁ, তারপরে এই যে বিভিন্ন রাজনৈতিক মামলাগুলোর ব্যাপারে কোনো ফয়সালা হচ্ছে না। হ্যাঁ, তারপরে অনেক বিএনপি বা মতাদর্শের ব্যবসায়ী আছে, তারা ঋণখেলাপি হয়ে পড়েছেন। হ্যাঁ, তাদের জন্য কি, তারা নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে, কি করবে? হ্যাঁ, এগুলো অনেক অনাচার এখনো সমাজে রয়ে গেছে। তারা জামিন দিয়েছে অনেকগুলো মামলাতে, বিএনপি নেতা কর্মীদেরকে, আমাদেরকে, আমার বিরুদ্ধে মামলা আছে। কিন্তু কি কি হবে? আমার ব্যাংক হিসাবগুলো জব্দ করা আছে, কি করবো? এখনো হিয়ারিং চলতেছে, কিছুই করার তো নাই। কিন্তু কথাটা হলো যে কি, আপনাকে কোনো রাজনীতিতে মামলাতে সাজা দিয়ে দেওয়া বা আপনাকে সাজা স্থগিত করা, এটা তো পার্মানেন্ট সলিউশন নয়। আমরা একটা পার্মানেন্ট সলিউশন এই সরকারের কাছে চাই, যেটা একটা উন্মুক্ত এবং সত্যের বিজয়। এবং আমাদেরকে, যেহেতু এগুলো একটা গায়েবী মামলা ছিল, এগুলো একটা মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল, এগুলো সুরা হওয়া জরুরি প্রয়োজন। কিন্তু আমরা কোনো ক্ষেত্রে ওনাদেরকে খুবই অ্যাক্টিভ আমরা দেখি না। না হওয়ার কারণটা হলো, এই যেভাবে প্রত্যাশিত হওয়ার কথা ছিল উপদেষ্টা পরিষদটা, সেভাবে হয়নি। এখানে আমি আসার কোনো আলো আপাতত দেখছি না। ভবিষ্যতে ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। ধন্যবাদ আপনাকে।